বা তোমাদের সেটা নিয়ে বুঝিয়ে দিই, তাহলে তোমাদের খুবই উপকার হবে। তাই নোটটা তোমরা করবে, তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর আশা করি পরীক্ষা হলে এটা তোমরা লিখতে পারবে। কাকলি একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আজকে একটা খুব ভালো নোটস, ইম্পর্টেন্ট নোটস তোমাদেরকে আমি শেয়ার করছি। দেখো তোমরা, সঞ্জিদা খাতুনের রবীন্দ্রনাথ ও বাংলাদেশ এই প্রবন্ধটার মূল বক্তব্য। তো সঞ্জিদা খাতুনের রবীন্দ্রনাথ ও বাংলাদেশ প্রবন্ধ থেকে যাই আসুক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিক না কেন, তোমরা কিন্তু এই উত্তরটা কিন্তু লিখতে পারবে। তোমাদেরকে নোটটা শেয়ার করছি, পড়লে তোমাদের খুবই উপকার হবে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বাংলা ভাষা সাহিত্যে অধ্যাপিকা সঞ্জিতা খাতুন রবীন্দ্র বিশেষজ্ঞা হিসাবে সুপরিচিত। ইতিপূর্বে রবীন্দ্রনাথকে নিয়ে তিনি বেশ কিছু প্রবন্ধও লিখেছেন। বর্তমান প্রবন্ধে বাংলাদেশের যে শিক্ষিত মুসলমান সম্প্রদায়, সেই সম্প্রদায়ের সঙ্গে রবীন্দ্রনাথ কতটা যুক্ত হয়ে আছেন তারই পরিচয় এখানে লিপিবদ্ধ করেছেন সঞ্জিতা খাতুন। শিক্ষিত মুসলমান সম্প্রদায়ের সঙ্গে রবীন্দ্রনাথের সংযোগ কতটা, তার পরিচয় উদ্ঘাটিত করেছেন। পরে প্রায় দেখো, এই প্রবন্ধটির মূল আলোচ্য বিষয় বাঙালি মুসলমানের ভাষা ও সাহিত্য বিষয়ক দ্বিধা নিয়ে রবীন্দ্রনাথের উদ্বেগ ও বাঙালি মুসলমানের সঙ্গে তার মত বিনিময়ের প্রসঙ্গটি, মানে ভাষা দাঁড়িয়ে পারিবারিক জমিদারিতে মুসলমান প্রজাদের সঙ্গে যুক্ত থাকার সময় রবীন্দ্রনাথ তাদের সরলতার পরিচয় পেয়ে ধন্য হয়েছিলেন। তবে অভিজ্ঞতা থেকে তিনি শিক্ষিত নাগরিক মুসলমানের ভিতরে জটিলতাও লক্ষ্য করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন রাজনীতি সচেতন হিন্দু কর্মচারীদের দ্বন্দ্ব ঘৃণাপূর্ণ বিদ্বেষের কথা। এই প্রবন্ধে তিনি কি করেছেন না, বাঙালি মুসলমানদের ভাষা ও সাহিত্য বিষয়ে যে দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা রবীন্দ্রনাথের মনে যে উদ্বেগ তৈরি করেছিল, এবং বাঙালি মুসলমানের সঙ্গে তার মতামত যে বিনিময়ের প্রসঙ্গটি তিনি তুলে ধরেছেন। যে পারিবারিক জমিদারিতে মুসলমান প্রজাদের সঙ্গে যেহেতু রবীন্দ্রনাথ যুক্ত ছিলেন, তাদের সরলতার পরিচয় পেয়ে, যে বাঙালি মুসলমানরা কতটা সরল সেই পরিচয় পেয়ে রবীন্দ্রনাথ সত্যি ধন্য হয়েছিলেন। তবে তিনি অভিজ্ঞতা থেকে দেখেছিলেন যে শিক্ষিত নাগরিক মুসলমানের ভেতরে জটিলতা বেশি, এবং তিনি লক্ষ্য করেছিলেন যে রাজনীতি সচেতন হিন্দু কর্মচারীদের যে দ্বন্দ্ব ঘৃণা পূর্ণ বিদ্বেষ, সেই বিদ্বেষের কথাও তিনি লক্ষ্য করেছিলেন। তারপরের বেলায় দেখো, বাংলা সাহিত্যে মুসলমান সমাজ ও চরিত্রের পরিচয় নেই বলে মুসলমানদের মনে যে দুঃখ ছিল, সে সম্পর্কে 1940 সালে রবীন্দ্রনাথ আবুল ফজল সাহেবকে চিঠিতে জানিয়েছিলেন। তবে দুঃখ এই, মুসলিম সাহিত্যিকরা নিজেদের সমাজ ও পরিবেশের ছবির কথা নিজেরা না লিখে হিন্দু লেখকরা কেন লেখেননি তাই নিয়ে তর্ক করতে লাগলেন। রবীন্দ্রনাথের মতে ভাষা এবং সাহিত্য হল সর্বসাধারণের সম্পদ। ভাষা সাহিত্যে সমদর্শিতার অভাব হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় দেখা দেওয়ায় এই নিয়ে রবীন্দ্রনাথ তার মতামত প্রকাশ করলেন ভাষা শিক্ষার সাম্প্রদায়িকতা প্রবন্ধে। প্রাবন্ধিকের মতে ভাষা ক্ষেত্রে দ্বিধার ব্যাপারটি অবিভক্ত বাংলাদেশের উৎপত্তি। দ্বিধা থেকেই পরবর্তীকালে দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তান ভাগ এবং মুসলমানের জন্য নতুন বাংলার মহা উৎসাহের কথা তুলে ধরেছেন প্রাবন্ধিক। তো বাংলা সাহিত্যে মুসলমান সমাজ এবং চরিত্রের পরিচয় নেই, এই বলে মুসলমানদের মনে যে দুঃখ ছিল যে বাংলা সাহিত্যে মুসলমান সমাজের পরিচয়ই নেই, সে সম্পর্কে রবীন্দ্রনাথ 1940 সালে আবুল ফজল সাহেবকে একটা চিঠিতে জানিয়েছিলেন। তবে মুসলিম সাহিত্যিকরা নিজেদের সমাজ এবং পরিবেশের কথা, ছবির কথা নিজেরা না লিখে হিন্দু লেখকরা কেন লেখেননি সেই নিয়ে তর্ক করতে লাগলেন। তো রবীন্দ্রনাথের মতে ভাষা এবং সাহিত্য এটা তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, সর্বসাধারণের সম্পদ। তো ভাষা সাহিত্যে সমদর্শিতার অভাব হিন্দুদের মধ্যেও দেখা যায়, মুসলমানদের মধ্যেও দেখা যায়, এবং এইটা নিয়ে রবীন্দ্রনাথ তার মতামত প্রকাশ করেছিলেন ভাষা শিক্ষার সাম্প্রদায়িকতা বলে একটি প্রবন্ধে। এবং প্রাবন্ধিক বলতে চেয়েছেন যে ভাষার ক্ষেত্রে এই যে দ্বিধাদ্বন্দ্বর ব্যাপারটা যখন বাংলাদেশ এবং ভারতবর্ষ এভাবে বিভক্ত হয়নি তখন থেকে তার উৎপত্তি হয়েছিল, এবং এই দ্বিধা থেকেই আমরা পরবর্তীকালে দেখেছি দ্বিজাতি তত্ত্ব, পাকিস্তান ভাগ, মুসলমানদের জন্য নতুন বাংলা, এই সমস্ত, এবং এই কথাগুলো তুলে ধরেছে প্রাবন্ধিক। নেক্সট প্রায় দেখো, সাহিত্যের যাবনী মিশাল ভাষাতর্কের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত যে সকলের প্রাণের সামগ্রী ছিল সে কথা উল্লেখ করেছেন প্রাবন্ধিক। দেশভাগের সময়কার সৃষ্টি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এছাড়াও আছে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে ইত্যাদি। রবীন্দ্রনাথের সাজানো ডালি থেকে আমাদের কণ্ঠে গান চলে এলো,
প্রাবন্ধিক বলেছেন সেই থেকে রবীন্দ্রনাথের সঙ্গে বাংলাদেশের সহযাত্রার শুরু। কংগ্রেসী আন্দোলন, বৈদেশিক সাহায্যের মুখাপেক্ষিতা, 71-এর দিনগুলি সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথ তাদের পথের সাথী ছিল। রবীন্দ্রনাথ তাদের ডাক দিলেও চিরন্তন মানবতার পথে যাত্রার যে সাধনা করে চলেন বাংলাদেশের সদ্বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী ও সংস্কৃত সেবীরা। তো আমরা দেখতে পাচ্ছি যে ভাষা বিতর্কে যে আছে, তার পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের গান আমাদের সবার প্রাণের সামগ্রী। এবং দেশ ভাগ যখন হয়ে গেল সেই সময়কার যে গানগুলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, বা সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, এ সমস্ত গানগুলো কিন্তু আমাদের কি হয় না, কণ্ঠে চলেই আসে। এবং প্রাবন্ধিক বলেছেন যে সেই সময় থেকে রবীন্দ্রনাথের সঙ্গে একসাথে বাংলাদেশের যাত্রা, আমার সহযাত্রা, মানে একসঙ্গে যাত্রা শুরু হয়েছে। সেই সময়কার যে কংগ্রেসের আন্দোলন বা বৈদেশিক সাহায্যে যে আমরা মুখাপেক্ষী হয়ে থাকা, সেই মুখাপেক্ষিতা বা 71-এর যে দিনগুলি আমরা দেখেছি, সব সময় রবীন্দ্রনাথ তাদের পথের সাথী ছিল। রবীন্দ্রনাথ তাদের ডাক দিয়েছিলেন কোথায় না, চিরন্তন মানবতার পথে। এবং সেই পথে সদ্বুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী এবং সংস্কৃতিবানরাও চলে এলেন। নেক্সট পায়ে দেখো, প্রাবন্ধিক প্রবন্ধের শেষে আক্ষেপ করেছেন এই বলে, একদল আচারনিষ্ঠ সংগঠিত বিত্তশালী রবীন্দ্র বিরোধী বাঙালি মুসলমান গোষ্ঠী শক্তিমান কর্মী বাহিনী নিয়ে নিরক্ষর মানুষকে বিভ্রান্ত করে চলেছে। এক্ষেত্রে বাঙালি মুসলমানদের স্পষ্টত দুই ভাগ, একদল অবিরল বিরুদ্ধ প্রচার, অন্য দল সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বাঙালি সারবত্তার সাধনায় নিবেদিত। প্রাবন্ধিক আশা প্রকাশ করেছেন দ্বিতীয় দলের মাধ্যমেই জাতিসত্তার বাণীমূর্তি রবীন্দ্রনাথের হাত ধরেই গড়ে উঠবে। তো এই শেষে আমরা একটা আক্ষেপ শুনি প্রাবন্ধিকের, সেটা হচ্ছে কি, যে একদল যারা আচারনিষ্ঠ বা সংগঠিত বিত্তশালী, তারা রবীন্দ্র বিরোধী বাঙালি মুসলমান গোষ্ঠী কি করছে না, ওই কিছু নিরক্ষর মানুষকে বিভ্রান্ত করছে। এবং এক্ষেত্রে বাঙালি মুসলমানরা দুটো ভাগে বিভক্ত, একদল হচ্ছে তারা প্রতিনিয়ত বিরুদ্ধ প্রচার করে চলেছে, আর অন্য দল যে কালচারাল কর্মকাণ্ড তার মধ্য দিয়ে বাঙালির যে সাধনা, সেই সাধনা নিজেদেরকে নিয়োজিত করেছে। এ প্রাবন্ধিক আশা করেছেন এই যে দ্বিতীয় দলটা, যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাঙালিদের বাঙালি সারবত্তার সাধনা নিবেদিত, তাদের মাধ্যমেই রবীন্দ্রনাথের হাত ধরেই জাতিসত্তার বাণীমূর্তি গড়ে উঠবে। শেষ প্যারাতে আমরা চলে এসেছি। দেখো, রবীন্দ্রনাথকে শুধুমাত্র একজন ব্যক্তি বা এক দেশের কবি বলে মনে না করে প্রাবন্ধিক বলেছেন রবীন্দ্রনাথ বাঙালির জাতিসত্তার প্রতীক হিসাবে সকলের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ছাড়াও এরকমই আরো কয়েকটি দেশপ্রেমমূলক সঙ্গীত, যেমন যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা, শিক্ষিত বাঙালি মনকে দেশমুখী করে তুলেছিল। প্রাবন্ধিক নানা ঘটনা বস্তুর পরিচয় দিয়ে রবীন্দ্রসঙ্গীতের মূল ও গুরুত্ব এবং অন্তরের টানের কথা বলেছেন। আবার যখন কংগ্রেসী আন্দোলনের শুরুতে ইংরেজি ভাষায় বক্তৃতা দেওয়ার হিড়িক লেগেছিল, তখনও রবীন্দ্রনাথের লেখা সঙ্গীত আমাদের চমকে দিয়েছিল। শিক্ষিত সংস্কৃতি মনস্ক বাঙালি মুসলমানরা সেভাবেই সাধনা করে চলেছেন রবীন্দ্রনাথকে। প্রাবন্ধিক বিশ্বাস করেন এই পথেই মানুষ হওয়ার পথ, এই পথই সহজ পথ। তো আমরা কি লিখছি, রবীন্দ্রনাথকে শুধু একজন ব্যক্তি বা এক দেশের কবি বলে মনে করলে হবে না, কারণ কবিরা কোনোদিন দেশকালের সীমানায় আবদ্ধ থাকে না, দেশকালের ঊর্ধ্বেই তারা বাস করে। তো বাঙালি জাতিসত্তার প্রতি গভীর বন্ধনে রবীন্দ্রনাথ আবদ্ধ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এছাড়াও আরো অনেক দেশপ্রেমমূলক সঙ্গীত আছে, যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়বো না মা। এগুলো শিক্ষিত যারা বাঙালি তাদের মনকে দেশমুখী করে তুলতে সাহায্য করেছিল। তাছাড়া নানান রকম পরিচয় আমরা রবীন্দ্রসঙ্গীতে আমরা পেয়েছি, তার গুরুত্ব আমরা বুঝেছি, অন্তরের টানের কথা লেখক বলেছেন, প্রাবন্ধিক বলেছেন। আবার যখন কংগ্রেসী আন্দোলনের শুরু হয়, তখন যে ইংরেজি ভাষায় বক্তৃতা দেওয়ার যে হিড়িক পড়ে গেছিল আর কি, সবাই ইংরেজি ভাষায় বক্তৃতা ছিল, তখন রবীন্দ্রনাথের লেখা সঙ্গীত আমাদের কি করেছিল না, চমকে দিয়েছিল। এবং শিক্ষিত সংস্কৃতিবান যে বাঙালি মুসলমানরা সেভাবেই সাধনা করে চলেছেন রবীন্দ্রনাথকে। প্রাবন্ধিক বিশ্বাস করেন, আশা রাখেন যে এই যে পথ, যে রবীন্দ্রনাথকে সাধনা করে চলে যাওয়ার পথ, শিক্ষিত সংস্কৃতি মনস্ক বাঙালি মুসলিমরা যেভাবে তাকে সাধনা করছে, এই পথটাই হচ্ছে আসল, এবং এই পথটাই হচ্ছে মানুষ হওয়ার পথ, এবং এই পথই সহজ পথ। নোটটা তোমাদের আশা করি ভালো লাগবে, পড়াটা মানে করে নেবে, নোটটা মুখস্থ করবে, তোমাদের অবশ্যই পরীক্ষার সময় উপকারে আসবে।